মালিহা খান, নিহিন আর মাহির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। কিছু দূর যেতেই মালিহা খান ড্রাইভারকে বলে, গাড়ি থামাও। কেন আম্মু? আমি আর নিহিন এখানে নেমে যাব, তুই অফিসে চলে যা, আমাদের কিছু কেনাকাটা করতে হবে। এখন আবার কি কিনবে? যা নেওয়ার কালকে নিও, আমি নিয়ে আসবো কাল তোমাদের। না না, আমার ইমার্জেন্সি কিছু জিনিস নেওয়ার আছে, আজকেই নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমিও সাথে যাচ্ছি। তোমাদের একা কি করে ছেড়ে দিব আমি? অফিস না হয় একটু দেরি করেই যাব। না, তোর যেতে হবে না মাহির, আমরা পারবো যেতে। আর সমস্যা হলে আমরা আদিলকে ডেকে নেব, তারপর শুধু শুধু দেরি হবে, তুই চলে যা। ওকে, তাহলে তোমরা গাড়ি নিয়ে যাও, আমি এখানে নেমে যাই। আর আমি আদিলকে বলে দিচ্ছি চলে আসতে। ঠিক আছে, সাবধানে যাস। অফিস থেকে আসতে মাহির ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। আসার পর থেকে নিহিনকে একবারের জন্য দেখতে পাইনি। নিশ্চয়ই রুমে ঘাপটি মেরে বসে আছে। এই মেয়েটা আমার দেখে এত পালিয়ে পালিয়ে বেড়ায় কেন বুঝি না। বলতে বলতে নিহিনের রুমের দিকে যায়। দরজা খোলা দেখে ভেতরে উকি দেয়, কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না। নিহিন কি রুমে নেই? নিশ্চয়ই হওয়ার জন্য সে দরজায় নক করে, কিন্তু তাও কোনো সারা শব্দ নেই। এবার সে নিহিনকে ডাকতে ডাকতে রুমেই ঢুকে পড়ে। বারান্দা, ওয়াশরুম সব চেক করে নিহিনকে দেখার পায় না। নিচে নেমে আসে। মালিহা খান রান্নাঘরে কাজ করছে, সেখানেও নিহিন নেই। আম্মু, বল। তোমার বৌমা কই? কোন বৌমা? আমার বউ। তুই বিয়ে করে ফেলেছিস মাহির? হায় আল্লাহ, আমি তোর বিয়ে নিয়ে কত কিছু ভেবে রেখেছিলাম, আর তুই কি না আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? এসব ড্রামা কোত্থেকে শিখেছো আম্মু? তুমি তো এরকম ছিলে না। তুই কি ভেবেছিস সব ড্রামা তোরা একাই করতে পারিস? আমরা পারি না? আমি আবার কি ড্রামা করলাম? এই যে বিয়ে না করে বউ বউ করছিস, বিয়ের পর কি করবি আল্লাহই জানে। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বউকে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোমার রুমে। এখানে কোথাও যেহেতু নেই, তাহলে তোমার রুমেই তো পাওয়া যাবে ওকে। হ্যাঁ, আমার রুমেই আছে, কিন্তু তুই ওখানে যাবি না। কেন? ও ঘুমোচ্ছে। এই সময় কেউ ঘুমায়? আর একটু পর এসে আজান দিবে। মেয়েটা এসে টায়ার্ড হয়ে গিয়েছে, তাই ঘুমিয়ে পড়েছে। তুই এখন ওকে আর ডাকিস না, রুমে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মাহির বাধ্য হয়ে রুমে চলে যায়। রুমে এসে বিড়বিড় করতে থাকে। বউটাকে একটু মন ভরে দেখতেও পারলাম না। মহারানী কখন ঘুম থেকে উঠবেন, তারপর ওনার দেখা পাবো। ধুর। এই বলে সে শুয়ে পড়ে। শুয়েই আবারও লাফিয়ে উঠে আর বলে, লুকিয়ে লুকিয়ে তো দেখা যায়, তাই না? আম্মু যতক্ষণ রান্নাঘরে থাকবে ততক্ষণ দেখা যাবে না, কারণ ওদিকে গেলেই তো আম্মুর চোখে পড়বে। একরাশ হতাশা নিয়ে সে আবারও শুয়ে পড়ে। মালিহা খান খাবার নিয়ে এসেছে মাহিরকে এভাবে শুয়ে থাকতে দেখে বলে, কি রে, এখন তুই ওভাবে শুয়ে পড়লি যে? তখন তো বিহীন অসময়ে ঘুমোচ্ছে বলে বক বক করলি। আমি তো আর ওর মতো ঘুমাচ্ছি না আম্মু, এমনিতেই শুয়ে আছি। ঠিক আছে, উঠে পড়, এবার খেয়ে নে। তুমি এখানে রেখে যাও আম্মু, আমি খেয়ে নিব। মালিহা খান ছেলে রেহেন অবস্থা দেখে খাবার রেখে মুচকি হেসে বেরিয়ে পড়েন। আর যেতে যেতে বলে, আমার ছেলেটাও হয়েছে বউ পাগল। মাহির খেয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। রাত 9টা বাজে। মালিহা খান খাওয়ার জন্য ডাক দেয়। মাহির নিচে এসে দেখতে পায় নিহিন আর মালিহা খান খাবার রেডি করছেন। নিহিনকে দেখতে পেয়ে মাহির একটু স্বস্তি পায়। চেয়ার নিয়ে বসতে বসতে বলে, কি রে, তুই আজকাল অসময়ে ঘুমাস নাকি? মাহির কথাটা বলতেই নিহিন মালিহা খানের দিকে তাকায়, তারপর বলে, টায়ার্ড লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তোকে দেখে একটু মনে হচ্ছে না তুই ঘুমিয়েছিলি। উঠলাম তো অনেকক্ষণ হলো, তাই হয়তো বোঝা যাচ্ছে না। মালিহা খান মাহিরকে বলে, তোর আব্বুর সাথে কথা হয়েছে তোর? ওরা কত দূর? আব্বুর সাথে কথা হয়নি, আদিলের সাথে হয়েছে। ও বলেছে 4-5 ঘন্টার মধ্যেই চট্টগ্রামে পৌঁছে যাবে। আজ না গেলে কি হতো না? ছেলেটাকে এসেই আবার বের হতে হলো। ঠিক মতো খাওয়া দাওয়া করেছে কিনা কে জানে। তুমি এত চিন্তা করো না আম্মু, যেখানে আব্বু আছে সেখানে তোমার আদিলের খাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না।
আব্বুকে তো জানো, সময়ের কাজ সময় করেন, এতক্ষণে হয়তো খেয়ে নিয়েছেন। আর আজকে যাওয়াটা খুব জরুরি ছিল, দুদিক সামলাতে না হলে আমি যেতাম, আব্বুর যাওয়া লাগতো না। তোরা বাপ ছেলে কাজ ছাড়া আর কিছুই বুঝিস নাকি? বুঝি তো, কি? সেসব তুমি বুঝবে না। নিহিনের প্রায় খাওয়া শেষ। সে খাওয়া শেষ করে উঠতে যাবে, তখনই মাহির আবারও তার থালায় আরো ভাত দিয়ে বলে, কোথায় যাচ্ছিস? আগে এগুলো শেষ কর, তারপর যাবি। আমি আর খেতে পারবো না। খেতে তো তোকে হবেই, চেহারার কি অবস্থা করেছিস, তাড়াতাড়ি খেয়ে নে। নিহির অসহায় মুখে মালিহা খানের দিকে তাকায়। সেটা দেখে মাহির বলে, আম্মুর দিকে কি দেখছিস? আম্মুও আজ তোকে বাঁচাতে পারবে না, না খেলে আমি জোর করে খাইয়ে দিব কিন্তু। মাহির, না আম্মু, তুমি ওর হয়ে কিছু বলবে না। ও চেহারার কি অবস্থা করেছে দেখেছো? ওর ঘুম, খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক নেই। মামি কি বলেছিলেন শুনোনি? ওকে আর ছাড় দেওয়া যাবে না। প্লিজ মাহির ভাই, আমি আর খেতে পারবো না। খেতে না পারলে এদিকে আয়, কেন? আমি খাওয়াবো। না না, আমি আমি খেয়ে নিচ্ছি। গুড গার্ল। মালিহা খান ওদের কাণ্ড দেখে হাসেন। বাহিরের পাত্রই ঘুম এসেছে। এরই মধ্যে কেউ দরজায় নক দেওয়ায় তার ঘুম ভেঙে যায়। মাহির উঠে দরজা খুলতেই মালিহা খানকে দেখতে পায়। কি হয়েছে আম্মু, তুমি এখনো ঘুমাওনি যে? আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু ঘুম ভাঙতেই দেখি নিহিন আমার পাশে নেই। নেই মানে? নেই মানে আমি পুরো বাড়ি খুঁজে ফেলেছি, ও কোথাও নেই। কি বলছো এসব? এত রাতে ও কোথায় যাবে? তুই একটু ছাদে গিয়ে দেখ না, শুধু ওখানেই দেখা বাকি। ঠিক আছে, আমি দেখছি। বলে এসে হন্তদন্ত হয়ে ছাদে চলে যায়। মালিহা খানে বলে এসে হন্তদন্ত হয়ে ছাদে চলে যায়। মালিহা খানও তার পিছন পিছন যায়। মাহির ছাদে গিয়ে দেখতে পায় নিহির তার দেওয়া শাড়ি পরে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই অনেকগুলো জ্বলন্ত মোমবাতি দিয়ে লেখা হ্যাপি বার্থডে। এছাড়াও ছাদের এক কোণে টেবিলে একটা কেক রাখা আছে, যেখানে অনেকগুলো বেলুন দিয়ে সাজানো। মাহির সবকিছু দেখে অবাক হয়ে যায়। তখনই মালিহা খান আর নিহির একসাথে বলে ওঠে, শুভ জন্মদিন। অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আম্মু তোমরা এটা ঠিক করনি। কি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো সত্যি ভেবে নিয়েছিলাম যে নিহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত রাতে তোকে আর কি বলে ছাদে আনতাম, তাই এটা বলেই নিয়ে এসেছি। আমার তো জন্মদিনের কথা মনেই ছিল না, কিন্তু তোমরা এসব করলে কখন? আমি কিছুই করিনি, সব নিহিন করেছি। তুই যখন নিহিনকে খুঁজছিলি তখন ও ছাদে ছিল। আচ্ছা, এবার আমার কাছে সব পরিষ্কার হলো। আমাকে ছাড়া কেনাকাটা করতে যাওয়া, নিহিনকে ডাকার জন্য, আমাকে রুমে ঢুকতে না দেওয়া, সবকিছু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবার আয়, কেকটা কেটে নে, অনেক রাত হয়েছে, আমার ঘুম আসছে। মাহির কেক কেটে দুজনকে খাইয়ে দেয়। নিহির আর মালিহা খানও মাহিরকে খাইয়ে দেয়। তারপর মালিহা খান ঘুমোতে চলে যান। নিহির মাহিরের দিকে একটা প্যাকেট এগিয়ে বলে, এটা আপনার জন্যে। মাহির প্যাকেটটা সহ নিহিনকে টেনে নিজের কাছে নিয়ে নিয়ে বলে, সব আপনার পরিকল্পনা ছিল? না, আমি আর ফুপি অনেক আগেই সব প্ল্যান করে রেখেছিলাম। ধন্যবাদ। বলেই নিহিনকে ছেড়ে দিয়ে মাহির ভালোভাবে দেখে। তার দেওয়া শাড়িটা পরে নিহিনকে ভীষণ সুন্দর লাগছে। চুলগুলো খোপা করে বাঁধা, কানে ঝুমকো কানের দুল, কাজল কালো চোখ, তার ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে মাহিরের দেওয়া সেই চুড়ি। সবকিছু মিলিয়ে অসাধারণ লাগছে নিহিনকে। মাহির নিহিনের কাছে এসে চুলের খোপা খুলে দিতে দিতে তার কানে ফিসফিস করে বলে, একদম মায়াবতী লাগছে। খোপা খুলে দেওয়াতে চুলগুলো কোমর ছুঁয়েছে। চাঁদের আলোয় অনেক স্নিগ্ধ লাগছে নিহিরের মুখশ্রী। মাহির সামনে থাকা চুলগুলো কানে গুজে দিতে দিতে বলে, শাড়ি কে পরিয়ে দিয়েছে? আম্মু। আজ প্রথম তোকে শাড়ি পরা দেখলাম। জানিস, এই শাড়িটা যখন কিনেছিলাম তখন কল্পনায় ভেবে নিয়েছিলাম তোকে এই শাড়িটা পরে দেখতে কেমন লাগবে, কিন্তু কি? কিন্তু আমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর লাগছে তোকে। মাহির নিহিরের দুগালে হাত রেখে বলে, আমাকে এরকম একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নিহিরানি। এই মুহূর্তটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
এত ধন্যবাদ দিবেন না প্লিজ। ঠিক আছে, তাহলে অন্য কিছু দেই। আজ তোকে আমি সব কিছু বলবো। তুই এতদিন যা যা জানতে চেয়েছিলি, তোর মনে যা যা প্রশ্ন ছিল, যা যা আমার কাছ থেকে শুনতে চেয়েছিলি, সব আজ তোকে বলবো আমি। মাহিরের কথা শুনে নিহিরের বক্ষস্পন্দন জোরালো হয়। সে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহিরের দিকে। আমি জানি তোর আমার উপর অনেক অভিমান ছিল, হয়তো এখনো আছে, কারণ আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি চলে যাওয়ার পর তুই যতটা কষ্ট পেয়েছিস তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। এমন কোনো দিন ছিল না যেদিন আমার তোকে মনে পড়েনি, এমন কোনো মুহূর্ত ছিল না যখন আমি তোকে মিস করিনি। খুব ইচ্ছে করতো তোর সাথে কথা বলতে, কিন্তু তুই তো আমার সাথে কথা বলতে চাইতি না। যদিও এটা স্বাভাবিক, তুই হয়তো মনে করেছিলি আমি ভীষণ স্বার্থপর একটা মানুষ। আমি তোর কষ্টের কথা না ভেবেই চলে গিয়েছি। নিজের স্বার্থের জন্য তোর শিশু মনে কষ্ট দিয়ে আমি চলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তখন স্বার্থপরের মতোই কাজ করেছিলাম। আমি তখন না গেলে যে তোকে আমার পাওয়া হতো না। যদি তোকে আমি হারিয়ে ফেলতাম, তখন সারাটা জীবন আমাকে তোকে না পাওয়ার কষ্টটা কুড়ে কুড়ে খেত। তুই অন্য কারোর হয়ে গেলে আমি সহ্য করতে পারতাম না। নিহিন শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির কি বলছে সে কিছুই বুঝতে পারছে না। মাহির এবার তার দিকে ফিরে তাকায়। নিহিনকে কাছে এসে তার দু কাঁধে হাত রেখে বলে, আমি তোকে ভালোবাসি নিহি, ভীষণ ভালোবাসি। আর এই ভালোবাসা এখনের নয়, সেই 6 বছর আগে আমার মনে তুই জায়গা করে নিয়েছিলি। তুই তখন ছোট ছিলি, তাই আমার ভালোবাসা বুঝতে পারিসনি, কিন্তু আমি তখনই মন দিয়ে বসেছিলাম তোকে। তুই যখন সব কথা এসে আমার সাথে শেয়ার করতি, তখন আমি মন দিয়ে তোর সব কথা শুনতাম। তোর সব বায়না আবদার মেটানোর জন্য আমি পাগল হয়ে যেতাম, কিন্তু অন্য কারোর ক্ষেত্রে এটা হতো না। নওশিনও তো ছোট ছিল, কিন্তু ওর জন্য আমি এমন করতাম না। আমার শুধু তোর সঙ্গ ভালো লাগতো। তুই আমার সাথে থাকলে যে ভালো লাগাটা কাজ করতো, সেটা অন্য কারোর জন্য হতো না। আবার তুই চলে গেলে আমার ভালো লাগতো না। আমি মাঝে মধ্যেই আরিয়ানের সাথে দেখা করার নাম করে তোকে দেখতে যেতাম। তোকে না দেখলে আমি শান্তি পেতাম না, আমার অস্থির লাগতো। একসময় আমি বুঝতে পারি যে আমি তোকে ভালোবেসে ফেলেছি, আর যে কোনো মূল্যে আমার তোকে লাগবেই। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই আমার সব কিছুর সাথে মিশে গেছিস। যখন আমি বুঝতে পারলাম যে আমি তোকে ভালোবাসি, তখনই সব কেমন যেন উলট পালট হয়ে গেল। আমি স্কলারশিপ পেলাম, আব্বু জেদ ধরে বসলো যে আমাকে দেশের বাইরে পাঠাবেন, আমাকে ওখানেই পড়তে হবে। দোটানায় পড়ে গেলাম আমি। একদিকে আব্বুর জেদ, অন্যদিকে তুই। তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? যেই নিহিকে দুদিন না দেখলে আমি অস্থির হয়ে যেতাম, সেই নিহিকে ছেড়ে আমি কি করে চলে যাব? যেখানে আমার নিহি নেই, সেখানে আমি কিভাবে থাকবো? তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যাব না। কিন্তু সেটা আব্বুকে জানানোর আগেই আব্বু সব রেডি করে ফেলেছিল। তাও আমি আব্বুকে বলে দিয়েছিলাম যে আমি যাব না, কিন্তু আব্বু আমাকে অনেক বুঝিয়েছিল। আব্বু আমাকে কথা দিয়েছিল যে আমি গেলে উনি নিজে আমাদের বিয়ে দিবেন। আমি না আসা পর্যন্ত উনি তোকে দেখে রাখবেন, তোকে কারোর হতে দিবেন না। কিন্তু আব্বু না বলা অবধি যেন আমি আমার ভালোবাসার কথা প্রকাশ না করি, বিশেষ করে তোকে যেন এসব না বলি, কারণ আমি যদি এসব তোকে বলতাম তাহলে তোর পড়াশোনার ক্ষতি হতো। আমারও এটাই মনে হয়েছিল, তাই এত বছর ধরে এত কষ্ট হওয়া সত্ত্বেও আমি তোকে আমার ভালোবাসার কথা জানাইনি। এবার তুই ভেবে দেখ, তুই যতটা কষ্ট পেয়েছিস তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট আমি পেয়েছি। যখনই তোকে দেখতে ইচ্ছে করতো তোর ছবি দেখতাম। আমার পুরো রুম জুড়ে তোর ছবি ছিল। তুই সশরীরে আমার সাথে না থাকলে কি হবে? তুই আমার পুরো অস্তিত্ব জুড়ে ছিলি। নিহিরের চোখের কার্নিশ বেয়ে ক্রমশ জল গড়িয়ে চলেছে। মানুষটা তাকে এত ভালোবাসতো, আর সেই কিনা এতদিন এই মানুষটাকে নিয়ে এত উল্টাপাল্টা ভেবেছিল। না বুঝেই সে কত কষ্ট দিয়েছে মানুষটাকে, কত অবহেলা, কত উল্টোপাল্টা কথা শুনিয়েছে মানুষটাকে। এসব ভেবেই তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, অক্ষিপট ভিজে আসে, বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলেছে, শরীরটা যেন ভার হয়ে আসছে। হুট করেই সে মেঝেতে বসে পড়ে।
মাহির বিচলিত হয়ে তার দিকে এগিয়ে আসে। সেও মেঝেতে বসে পড়ে আর নিহিনকে আগলে কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে নিহি, কি হয়েছে তোর? খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল প্লিজ মিহি। সাথে সাথে নিহিন জাপটে ধরে মাহিরকে আর জোরে জোরে কাঁদতে শুরু করে। মাহিরও নিহিনকে তার বুকের সাথে আগলে নেয় আর বলে, কাঁদছিস কেন নিহি? আমি তোকে ছেড়ে আর কোথাও যাব না, সবসময় তোকে আগলে রাখবো, আর কোনো কষ্ট পেতে দেব না তোকে। তুই প্লিজ কাঁদিস না নিহি। তুই কাঁদলে যে আমার অনেক কষ্ট হয়। আমি সব সহ্য করতে পারলেও তোর কান্না, তোর কষ্ট সহ্য করতে পারবো না নিহি। তুই আমাকে কোনো কষ্ট দিসনি নিহি। নিহিন মাহিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ক্রন্দনরত অবস্থায় বলে, আই এম সরি মাহির ভাই, আমি আপনাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক উল্টোপাল্টা কথা বলেছি আপনাকে। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। নিজেকে এভাবে দোষারোপ করিস না প্লিজ। কষ্ট তো আমি দিয়েছি তোকে। তুই প্লিজ আর কাঁদিস না নিহি। আমার বুকে যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই নিহিরের কান্না কমে আসে। এখনো মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই চলে যাবে। মাহির নিহিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এবার উঠে এখানে চেয়ারে বস, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। মাহির নিহিনকে চেয়ারে বসিয়ে পানি আনতে যেতে চাইলে নিহিন তার হাত ধরে ফেলে আর বলে, আমার পানি লাগবে না, আপনি প্লিজ আমার পাশে বসুন, আমাকে রেখে যাবেন না প্লিজ, আমার কাছেই থাকুন। মাহির নিহিনের পাশে গিয়ে বসতেই নিহিন আবারও তাকে জড়িয়ে ধরে। এই দিনটার জন্য কতই না অপেক্ষা করেছিল মাহির। আজ তার প্রেয়সীকে নিজের বুকের সাথে আগলে ধরে সে শান্তিটা অনুভব করছে, সেটা বোধহয় সে আর কোনো কিছুতেই পায়নি। নিহিনও তার কাঙ্ক্ষিত মানুষটার বুকে পরম শান্তি অনুভব করছে। ইচ্ছে করে এভাবেই মানুষটাকে এভাবেই জড়িয়ে ধরে থাকতে। মাহিন তার চুলে বিলি কেটে দিতে দিতে বলে, নিহি পাখি, আমার ভীষণ ইচ্ছে করছে তোর কোলে কিছুক্ষণ মাথা রাখতে। ইচ্ছেটা কি পূরণ হবে আজ? পুরো ছাদে চাঁদের জ্যোৎস্নায় আলোকিত হয়ে আছে। নিহিনের কোলে মাথা রেখে শুয়ে আছে মাহির। নিহির তার চুলে বিলি কেটে দিচ্ছে। চাঁদের আলোয় মাহিরের মুখটা কতটা স্নিগ্ধ দেখাচ্ছে। নিহিন মুগ্ধ নয়নে চেয়ে আছে সেই স্নিগ্ধ মুখশ্রীতে। এই মানুষটাই তার, একান্তই তার। ভাবতেই অষ্টদশীর মন প্রশান্তিতে ভরে যায়। মাহির চোখ বুজে আসে। নিহিন কোমল সুরে ডাকে মাহিরকে, মাহির ভাই। মাহির কোনো সাড়া দিচ্ছে না। নিহিনের আর বুঝতে বাকি রইল না মাহির ঘুমিয়ে পড়েছে। আজ যেন সে শান্তির ঘুম দিচ্ছে। এতদিন ধরে তার মনে জমিয়ে রাখা সব কথা যেন আজ তার প্রেয়সীর কাছে ব্যক্ত করেছে। এর চেয়ে শান্তির আর কি হতে পারে? নিহির মাহিনকে ডাকতে চেয়েও আর ডাকতে পারল না। কত শান্তিতে ঘুমোচ্ছে মানুষটা। এই শান্তি সে নষ্ট করতে চায় না। আজ রাতটা না হয় তার প্রিয় মানুষটাকে ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা দেখে কাটুক। অনেকক্ষণ পর মাহিরের ঘুম ভাঙে। চোখ খুলেই দেখতে পায় নিহিন তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ওকে দেখে মাহির মুচকি হেসে বলে, আর কত তাকিয়ে থাকবেন ম্যাম? আপনি এভাবে তাকিয়ে থাকলে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বিয়ের পর সারা জীবনের জন্য আমি আপনার হয়ে যাব। তখন যত ইচ্ছে দেখবেন, আমারও আর কোনো লিমিটেশন থাকবে না। এখন যদি আমি লিমিট ক্রস করে ফেলি তখন আপনি কি করবেন? নিহিন হেসে মোলায়েম কণ্ঠে বলে, আপনি এরকম কিছুই করবেন না, আমি জানি। অনেক কিছু শিখে ফেলেছিস দেখি। জি। ডাকিসনি কেন আমাকে? ভালোবাসা থেকে। ভালোবাসা কি পরিমাপ করা যায়? ভালোবাসার কোনো পরিমাণ হয় না। ভালোবাসা মানেই ইনফিনিটি। আমি আপনাকে সীমাহীন ভালোবাসি। এই ভালোবাসার কোনো লিমিটেশন নেই। আপনার ঘুমন্ত চেহারা দেখতে অনেক ভালো লাগছিল, তাই আর ডাকিনি। এমনিতে ভালো লাগে না বুঝি, শুধু ঘুমালেই ভালো লাগে? ওমা, সেটা কখন বললাম? আপনাকে ভালোবাসি মানে আপনার সবকিছুই ভালোবাসি। আপনি যেমনই থাকুন, সবই আমার ভালো লাগে। তবে ঘুমিয়ে থাকলে একটু বেশি ভালো লাগে। বাহ, আজকে তো একদম কথার খই ফুটছে। এতদিন এসব কথা কোথায় ছিল? জমিয়ে রেখেছিলাম। আরো কি কি জমা আছে বল শুনি। বলবো, আপনি এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন?
মাহির নিহিনকে কোলে থেকে মাথা তুলে বলে, আচ্ছা, ফুপ্পা তো আপনাকে এইসব বলতে না করেছে, তাহলে আপনি আজকে বলে দিলেন যে? সব কথা আজকেই জেনে ফেলবি? ধৈর্য ধর, ধীরে ধীরে সব জানতে পারবি। এখন ঘুমাতে চল, অনেক রাত হয়েছে। ওকে। নিহি প্লিজ, আর ভাই ডেকে আমার উপর অত্যাচার করিস না। এতদিন এসব অত্যাচার সহ্য করেছি, আর পারবো না। মাহিরের কথায় নিহির হো হো করে হেসে ওঠে। মাহির ও নিহিরের গাল টেনে দিয়ে বলে, কতদিন পর তোকে হাসতে দেখলাম, সব সময় এমন থাকতে পারিস না। নিহিনকে শক্ত করে জড়িয়ে মাহির বলে, আমি সবসময় তোর সাথে আছি নিহি পাখি, তোকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। মীরা নিহিনকে ডাকতে এসে দেখতে পায় নিহিন গুনগুন করে গান গাইছে আর আয়নায় নিজেকে দেখছে। শ্বশুর বাড়ি থেকে আসার পর থেকেই ননদিনীকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। কি ব্যাপার ননদিনী? মীরাকে দেখেই নিহিন তাকে জড়িয়ে ধরে বলে, আজ আমি অনেক খুশি ভাবিজান। সে তো বুঝতেই পারছি, খুশির কারণটাই তো জানতে চাইছি। শুনবি তাহলে, দরজাটা বন্ধ করে আয়। মীরা নিহিনের দিকে ভ্রু কুচকে তাকায়, তারপর দরজাটা বন্ধ করে এসে আরাম করে বসে নিহিনের কথা শোনার জন্য। মাহির ভাই ওনার ভালোবাসার কথা প্রকাশ করেছে মীরা, আর তুই জানিস উনি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। সে 6 বছর আগে থেকে। মীরার কথা শুনে নিহিন অবাক হয়ে বলে, তুই জানতিস? হ্যাঁ। তোকে এসব কে বলেছে? তুই কখন থেকে জানতি? আর জানলে তুই আমাকে বলিসনি কেন? আমি সব বিয়ের পরেই জানতে পেরেছি। নিহিন রাগী সুরে বলে, তাহলে তুই আমাকে এতদিন বললি না কেন? কারণ তোকে এসব বলা বারণ ছিল। কে বারণ করেছে? তোর ভাইয়া। মানে ভাইয়াও সব জানতো? উনিও সেই 6 বছর আগে থেকেই সব জানেন। আমরা নিরুপায় ছিলাম নিহিন, কারণ যতদিন না মাহিন ভাইয়া তোকে নিজ থেকে সব বলছেন ততদিন আমাদেরও তোকে বলা বারণ ছিল। তার মানে সবাই সবটা জানতো, শুধু আমাকেই অন্ধকারে রাখা হয়েছিল? তুই প্লিজ রাগ করিস না নিহিন, আমরা সবাই নিরুপায় ছিলাম। আর তোর ভাইয়া জানবেন এটাই তো স্বাভাবিক। উনি তো মাহিন ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু। উনি আমাকেও এসব কথা বলতে চাননি, আমি অনেক জোর করার পর বলেছেন আমায়। উনি বলার আগে আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছিলেন যাতে আমি এসব তোকে না বলি। বুঝেছি। এবার তুই বল, মাহিন ভাইয়া তোকে কিভাবে প্রপোজ করেছে, এসব কিভাবে হলো? নিহিন মীরাকে সবকিছু বলে। ওয়াও, তাহলে তো আপনাদের মধ্যে অনেক কিছু হয়েছে ননদিনী। নিহিন বিছানা থেকে উঠে বলে, এই না, তুই যেমন ভাবছিস তেমন কিছুই হয়নি। ছাদে দুজনে একা ছিলি, আর কিছু হয়নি বললেই আমি বিশ্বাস করে নিব? বললাম তো কিছু হয়নি, তুই যা তো এখান থেকে। কিছু না হলে লজ্জা পাচ্ছিস কেন? তুই বুঝবি না। আমি না বুঝলে কে বুঝবে? ভুলে যাস না, এসব বিষয়ে তোর চেয়ে আমার এক্সপিরিয়েন্স বেশি। যা যা, ভাইয়া তোকে ডাকছে। কোথায় ডাকছে? আমি তো শুনিনি। আর উনি এই সময় আসেন নাকি? আসে না, বিয়ের পর তো ভাইয়াকে অসময়েও বাড়িতে দেখা যায়। আমি কিছু খেয়াল করি না ভেবেছিস? ভাই আমার এখন বউ পাগলা হয়ে গেছে, আর তুই তো বর পাগলি হয়ে গেছিস। বর পেলে আর বান্ধবীর কথা মনেই থাকে না তোর। হয়েছে, এবার চুপ কর, অসভ্য একটা। আমি বললেই অসভ্য, আর তুই বললে কিছু না, তাই না? ঠিক আছে, আমি আর কিছু বলছি না। এই কথাটা আমি এই নিয়ে 1000 বার শুনে ফেলেছি, তাই প্লিজ আর বলিস না। তুই তোর বরের কাছে যা। উনি কি সত্যি এসেছেন নাকি তুই মজা করছিস আমার সাথে? হ্যাঁ রে বাবা, সত্যি। মীরা চলে যেতে নিহিন অট্ট হাসিতে ফেটে পড়ে আর হাসতে হাসতে বলে, বর পাগলি একটা। অনেকদিন হয়ে গিয়েছে নিহিন এই বাড়িতে থেকে এসেছে। প্রায় প্রতিদিনই রাতে মাহিরের সাথে কথা হয়। মাহির প্রতিদিনই অফিস থেকে ফিরেই নিহিনকে কল দেয়। মাহিরের সাথে কথা বলে ঘুমানোটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। সেদিন মাহিরের সাথে কথা হয় না, সেদিন যেন নিহিন শান্তিতে ঘুমোতে পারে না। সে যেন এক মাহিরেই আসক্ত হয়ে পড়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। মাহিরের সাথে কথা বলে সে শান্তিতে ঘুম দিয়েছে। সকাল সকাল মারিয়া খানের ডাকাডাকিতে তার ঘুম ভাঙে। নিহিন উঠে ফোনটা হাতে নেয়।
ফোন নিয়ে দেখতে পায় প্রায় 7টা বেজেছে। সচরাচর মারিয়া খান তাকে এত তাড়াতাড়ি ডাকে না, কারণ তিনি জানেন নিহিন সকালের যখন নামাজ পড়ে উঠে তখন সে তার পড়াশোনা কমপ্লিট করে, তারপর ঘুমায়। তাই তিনিও আর মেয়ের ঘুমের ব্যাঘাত ঘটায় না। আজ এত সকালে ডেকে দেওয়ায় নিহিন অবাকের সাথে সাথে কিছুটা বিরক্ত হয়ে বলে, মাত্র 7টা বেজেছে আম্মু, তুমি এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন আমাকে? শোনো মেয়ের কথা, নিজের বিয়ের দিন কেউ এভাবে পড়ে পড়ে ঘুমায়? বিয়ে? কার বিয়ে? কি বলছো তুমি এসব? মারিয়া খান কাঁথা ভাঁজ করতে করতে বলে, তোর বিয়ে, তাড়াতাড়ি যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। নিহিনের আহাম্বকের মতো তাকিয়ে রইল মারিয়া খানের দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আর আমার অনেক কাজ আছে নিহিন, আমি এখন তোর পেছনে পড়ে থেকে সময় নষ্ট করতে পারবো না। তাড়াতাড়ি যা, আমি মীরাকে পাঠাচ্ছি, ও তোকে রেডি করে দেবে। আম্মু, তুমি কি আমার সাথে কোনোভাবে মজা করছো? দেখো, আমার এখন এসব ভালো লাগছে না, ভালো করে ঘুমও হয়নি আমার, ঘুমাতে দাও আমাকে। মারিয়া খান এবার বেশ বিরক্ত হয়ে বলে, তোর কি আমাকে দেখে মনে হচ্ছে আমি মজা করার মুডে আছি? রাজ্যের কাজ পড়ে আছে আমার, তোর সাথে মজা করার সময় নেই। মানে কি আম্মু? আমার বিয়ে আর আমিই জানি না কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমার বিয়ে কখন ঠিক হলো, কার সাথে ঠিক হলো, আর তোমরা আমার মতামত নেওয়ার প্রয়োজনও মনে করলে না? আমি এখন বিয়ে করতে চাই না। সেসব তোর শাশুড়ি আর তোর বাপকে গিয়ে বল, গিয়ে জিজ্ঞাসা কর। আমার একটা কথা, একটা মাত্র মেয়ে, আমি তো চাইনি এত তাড়াতাড়ি বিয়ে দিতে, কেউ আমার কথা শুনলই না। তোর শাশুড়ি তো তোকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আরে বাবা, আমি কি বলেছি আমার মেয়ের বিয়ে দেব না? বলেছিলাম আরো পরে দেব, কিন্তু কেউ আমার কথা শুনলই না। নিহিরের যেন সব কথা মাথার উপর দিয়ে গেল। সে মনে মনে বলতে লাগলো, এইসব কি মাহির ভাই জানে? আমি ওনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, আমাকে এক্ষুনি মাহির ভাইয়ের সাথে কথা বলতে হবে। এসব ভাবতে ভাবতে দ্রুত ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর মারিয়া খান ওকে ডাকতে থাকে, কিন্তু সেসবের নিহিনের কর্ণপাত হলো কিনা বোঝা গেল না। নিহিন ছাদে এসে মাহিরকে কলের পর কল করেই যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভই করছে না। সময় যত বাড়তে লাগলো নিহিনের হৃদস্পন্দন তত বাড়তে লাগলো। এখন যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে চলে আসবে। মাহির কল রিসিভ করছে না দেখে সে মীরার কাছে ছুটে গেল। মীরার রুমে গিয়ে দেখলো মীরা রুমে নেই, তাই সে দ্রুত নিচে নেমে রান্নাঘরের দিকে গেল। মীরা মারিয়া খান আর রাজিয়া খানকে সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে। নিহিন, তুই এখানে কি করছিস? ওকে রুমে নিয়ে যাও, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি, আমরা এই দিকটা দেখে নিচ্ছি। তোমার কাজ হলো ওকে রেডি করে দেওয়া। মীরা নিহিনের কাছে আসতেই নিহিন বলে, এইসব কি হচ্ছে মীরা? কেউ আমাকে ক্লিয়ারলি কিছু বলছে না কেন? তুই অন্তত বল প্লিজ। বলছি, তুই আগে রুমে চল। রুমে আসতেই নিহিন আবারও জিজ্ঞেস করে, এবার তো বলবি, এই বাড়িতে হচ্ছেটা কি? তুই এত অস্থির হয়ে যাচ্ছিস কেন? অস্থির হব না? তুই জানিস না আমি কেন অস্থির হয়ে যাচ্ছি? এত হেয়ালি কেন করছিস মীরা? তুই কি আদৌ বলবি? এত অস্থির হওয়ার মতো কিছুই হয়নি। তুই যাকে চেয়েছিস তার সাথেই তো রেজিস্ট্রি হবে আজ। মানে? মীরা নিহিনের দু কাঁধে হাত রেখে বলে, মানে আপনার প্রাণপ্রিয় মাহির ভাইয়ের সাথে আপনার বিয়ে হচ্ছে ননদিনী। আমি এসবের কিছু জানি না কেন? কখন ঠিক হলো এসব? আর কেউ আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না? এসব অনেক আগেই ঠিক হয়েছিল, শুধু আমরা কেউ জানতাম না। আমাদের যখন পরীক্ষা চলছিল তখনই বড়রা সব ঠিক করে ফেলেছিলেন, কিন্তু কাউকে জানাননি। মানে মাহির ভাই জানতেন না? না। আজব তো, এত কিছু হয়ে গেল আর আমরা টেরও পেলাম না। আমরা যখন পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম তখনই ফুপ্পা ফুপি এখানে এসে বিয়ের প্রস্তাব নিয়ে, আর বাড়ির সবাই তো এক কথায় রাজি।
মাহির ভাইয়াকে তো এবারে সবাই পছন্দ করে। ওনার মধ্যে একজন মানুষের সাথে তোর বিয়ে হলে ওনাদের আর কোনো চিন্তাই থাকবে না। তাই সবাই মিলে তোদের বিয়ে ঠিক করে ফেলেছেন। ফুপ্পি তোদের জানাতে না করেছেন। উনি চেয়েছিলেন তোদের চুমকে দিবেন। আমরা জানলে তোদের বলে দেব, তাই আমাকে আর তোর ভাইয়াকেও কিছু বলেনি। আমি তো জানতেই পেরেছিলাম কাল রাতে। নিহিন সবকিছু শুনে বিছানায় ধপ করে বসে পড়ল আর বলল, এবার আমার কাছে সবটা ক্লিয়ার হলো। কিন্তু আম্মু যে বলল উনি মত দেননি। না, ছোট আম্মু আর ছোট আব্বু চেয়েছিলেন বিয়েটা আরো পরে দিতে, কিন্তু ফুপ্পির জেদের কাছে সবাই হার মানতে হলো। তাই আজ তোদের রেজিস্ট্রি হবে, তার 1 সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে বিয়ে। মাহির ভাই তো নিশ্চয়ই এতক্ষণে সব জেনেছেন। উনি কেন আমার ফোন ধরছেন না? হয়তো উনি ব্যস্ত। এবার তুই ফ্রেশ হয়ে নে, নাহলে তোর সাথে সাথে আমিও বকা খাবো। নিহিনকে মীরা সাজিয়ে দিচ্ছে আর নিহিন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। আজ সে লিখিতভাবে মাহিরের বউ হবে ভাবতেই সারা গায়ে শিহরণ বয়ে যাচ্ছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, তার বুকের ভেতর যেন দিরিম দিরিম করছে। এই অনুভূতি কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। এই অনুভূতির সাথে বোধহয় মেয়েরা বিয়ের দিনই পরিচিত হয়। নিহিনকে দেখে মীরা বলে, কি রে, কি ভাবছিস? আজকের পর থেকে আপনি হয়ে যাবেন মিসেস মাহির আহমেদ। কেমন ফিল হচ্ছে আপনার? মীরার মুখে থেকে মিসেস মাহির নামটা শুনতেই নিহিনের হৃদস্পন্দন আরো জোরালো হলো। এক অজানা শিহরণ বয়ে গেল। সে মুচকি হাসে, মনে মনে নামটা আরো কয়েকবার আওড়ালো। মিসেস মাহির, মিসেস মাহির। সাজানো শেষ করে মীরা নিহিনকে একটা হালকা গোলাপি কালারের একটা শাড়ি পরিয়ে দিল। তারপর তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, আজ তো মাহির ভাইয়া আমার ননদিনীর কাছ থেকে চোখ ফেরাতেই পারবে না। কি কিউট লাগছে রে তোকে নিহিন, কারণ নজর না লেগে যায়। আমি যদি ছেলে হতাম তাহলে আজকে তোকে দেখি ক্রাশ খেতাম, হয়তো বিয়ের আসর থেকে তোকে নিয়ে পালাতাম। বলেই মীরা হো হো করে হেসে উঠল। মিহিরও নীরার কথা শুনে হেসে বলে, এটা একটু বেশি হয়ে গেল না? তুই পারিসও বটে। আমার কথা বিশ্বাস না হলে মাহিন ভাইয়ার কাছ থেকেই না হয় শুনে নিস। এমনও হতে পারে উনি আর আনুষ্ঠানিকভাবে বিয়ের অপেক্ষা করলেন না, এর আগে বাসর সেরে ফেললেন। মীরার কথাটা শুনে নিহিন লজ্জায় অন্য পাশ ঘুরে যায় আর বলে, যা, কি বলছিস এসব? তোর মুখে কিছুই আটকায় না, তাই না? বিয়ের পর থেকে তুই বেশি ঠোঁটকাটা হয়ে গেছিস। যা মুখে আসে তাই বলে দিস। মীরা নিহিনের সামনে গিয়ে নিহিনের গাল টেনে দিয়ে বলে, আপনিও হয়ে যাবেন ননদিনী, শুধু বিয়েটা হওয়ার অপেক্ষা। লজ্জায় তো গাল দুটো একেবারে টমেটোর মতো লাল হয়ে গেছে। এরই মধ্যে মারিয়া খান এসে বলে, তোমাদের এখনো হয়নি? এই তো হয়ে গেছে, দেখো তোমরা মেয়েকে কেমন লাগছে। মারিয়া খান মেয়ের কাছে এসে গালে 2 হাত রেখে ছলো ছলো চোখে তাকিয়ে বলে, খুব মিষ্টি লাগছে আমার মেয়েটাকে, একদম বউ বউ লাগছে, কারোর যেন নজর না লাগে। বলেই তিনি একটা সূরা পড়ে ফু দিয়ে দেন। তারপর তিনি মীরাকে বলেন, তুমি এখনো রেডি হওনি কেন? এই তো এখনই যাচ্ছি। নিহিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। এমন সময় মালিহা খান রুমে প্রবেশ করে। তিনি নিহিনকে দেখেই বলে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার মেয়েকে। নিহিন মালিহা খানের দেখে একটু অভিমানী সুরে বলে, ফুপ্পি, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। আমার বিয়ে অথচ আমাকেই জানাতে দাওনি। হয়েছে, এখন আর আমার উপর রাগ দেখাতে হবে না। আমি জানি মনে মনে তুই অনেক খুশি। তুই যে আমার ছেলেকে ভালোবাসিস সেটা আমি জানি না ভেবেছিস? কিন্তু কোনো কিন্তু না, এখন তাড়াতাড়ি নিচে চল। আমার ছেলেটা তোকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছে। আর একটু দেরি করলে ও নিজেই ওপরে চলে আসবে। ও আমাকে কি বলেছে জানিস? তোমার বৌমাকে তাড়াতাড়ি নিয়ে আসো আম্মু, না হলে আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। মালিহা খানের কথা শুনে নিহিন মনে মনে বলতে থাকে, এই কোন ছেলেকে বিয়ে করছি আমি? লজ্জা বলতে কি কিছু অবশিষ্ট আছে ওনার মধ্যে? মাকে কেউ এসব বলে? ফুপ্পি,
তোমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? ওইদিকে কাজী চলে এসেছে। ওয়াও আপু, তোমাকে কি সুন্দর লাগছে, পুরো কিউট একটা বউ। নওশিনের কথায় মালিহা খান বলে, বউ সাজিয়েছে, বউ লাগবে না। হ্যাঁ, কিন্তু এই সিম্পল সাজেও আপুকে কতটা সুন্দর লাগছে সেটাই বলতে চাচ্ছি। বউদেরকে তো আরো গর্জিয়াস ভাবে সাজানো হয়। কার বৌমা দেখতে হবে না? হ্যাঁ, এইবার চলো প্লিজ। মালিহা খান আর নওশিন মিলে নিহিনকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। ওদের দেখেই আরিয়ান বলে, ওই তো নিহিন চলে এসেছে। আরিয়ানের কথাটা বলার পরেই মাহির তাকায় সিঁড়ির দিকে। নিহিনকে দেখে সে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছে যে চোখের পলক ফেলতেও ভুলে গেছে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নিহিরের দিকে। আরিয়ান আর মীরা মাহিরকে দেখে মুচকি মুচকি হাসছে। তারপর আরিয়ান গিয়ে মাহিরের পিঠে চাপড় দিয়ে বলে, মুখটা বন্ধ কর, নাইলে মাছি ঢুকে যাবে। বিয়ের পর সামনে বসিয়ে রাখিস, তারপর ইচ্ছে মতো দেখিস। আরিয়ানের কথার কোনো পাত্তাই দিল না মাহির। তার দৃষ্টি এখনো নিহিরের দিকে নিবদ্ধ। উল্টো সে আরিয়ানকে বলে, নিহির মাহিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জা পায় আর মনে মনে মাহিরকে বকতে থাকে। মালিহা খান নিহিরকে মাহিরের পাশে বসিয়ে দেয়। নিহির পাশে বসতেই মাহির তার কানের কাছে এসে বলে, মাহিরের কথা শুনে নিহিন ওকে একটা চিমটি দিয়ে বলে, এখানে সবাই আছে, এসব পরে বলবেন। নিহিন মনে মনে বলে, উনি কি আমাকে থ্রেট দিলেন? কাজী বিয়ে পড়ানো শুরু করে দিল। তিনি প্রথমে মাহিরকে কবুল বলতে বলেন। মাহির কবুল বলার পর এবার নিহিনের পালা আসে। নিহিন বুক ধরফর করছে। এদিকে সবাই তাকে কবুল বলতে বলছে। তারপরও নিহিন নিজেকে সামলে 3 বার কবুল বলল। কবুল কবুল কবুল। নিহিন কবুল বলার পর মাহিরের মনটা শান্ত হলো। নিহিন কবুল বলছে না দেখে সে তো ভয় পেয়ে গিয়েছিল। এই মেয়ে আবার তার থ্রেট শুনে উল্টো গেল না তো। সে আবার নিহিনের কানের কাছে এসে বলল, নিহির তার হাতের কনুই দিয়ে মাহিরকে একটা গুঁতো মারে। অসভ্য আমি হয়েছি নাকি আপনি হয়েছেন? মাহিরের এই থ্রেটগুলো শুনে নিহিনের হৃদস্পন্দন দ্বিগুণ গতিতে চলছে। এই লোকটার রূপ আজ পুরোপুরি বদলে গেছে। সে আজ এক অন্য মাহিরের সাথে পরিচিত হয়েছে। এইরকম অসভ্য তোর আর মাহির ভাই ছিল না। কথাটা বলেই আবার জিহ্বায় কামড় দিয়ে বলে, থুকু, আমি ভাই কেন বলছি? নিহিন এসব ভাবতে ভাবতে মীরা তার কাছে এসে বলে, কংগ্রাচুলেশনস ননদিনী, কেমন লাগছে আপনার? নিহিন কিভাবে বুঝাবে তার কেমন ফিল হচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দর চেয়ে বোধ হয় আর কোনো আনন্দ হয় না। এটা একটা অদ্ভুত অনুভূতি, শান্তির অনুভূতি। মনটা প্রশান্তিতে ভরে যাচ্ছে তার। এই অনুভূতির বর্ণনা দিয়ে কাউকে বোঝানো সম্ভব নয়। আশফাক খান মীরাকে উদ্দেশ্য করে বলে, নিহাকে রুমে নিয়ে যাও। জি আব্বু। আশফাক খানের কথা শুনে মাহিরের মুখটা অসহায়ের মতো হয়ে যায়। সে অসহায় মুখ করে নিহিনের যাওয়া দেখে। নিহিনকে নিয়ে যাওয়ার পর আরিয়ান মাহিরের পাশে এসে বসে আর বলে, আহারে বেচারা ভাই আমার, মুখটা কেমন অসহায়ের মতো হয়ে গেছে। মাহির অসহায় কণ্ঠে বলে, নিহির আয়নার সামনে দাঁড়িয়ে তার শাড়ি ঠিকঠাক আছে কিনা দেখছে। হঠাৎই সে দরজায় আওয়াজ পায়। পেছন ফিরে মাহিরকে দেখে সে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে। মাহির দরজা বন্ধ করেছে। আপনি আপনি এখানে কি করছেন? আর দরজা? এতটুকু বলে সে আর কিছুই বলতে পারে না। তার আগেই মাহির তাকে হ্যাচকা টান দিয়ে তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। নিহিন অনবরত কিল ঘুষি মেরেই চলেছে মাহিরের বুকে, কিন্তু তাও সে নিজেকে ছাড়াতে পারল না। মাহির তার কোমর জড়িয়ে তাকে আরো কাছে টেনে নেয়। নিহিনের প্রায় দম বন্ধ হওয়ার মতো অবস্থা। মাহির বুঝতে পেরে তাকে ছেড়ে দেয়। ছাড়ার পর নিহির ক্রমাগত শ্বাস ফেলতে থাকে। ওকে দেখে মাহির বলে, এইটুকুতেই এই অবস্থা? নিহিন রাগী চোখে তাকায় মাহিরের দিকে। মাহির আবারও বলে, মাশাআল্লাহ, আমার বউকে একদম কিউটের ডিব্বা লাগছে। তুমি এত কিউট কেন বউ?
তোমার ওই অমৃতধারা রূপে যে আমি নিজেকে হারিয়ে ফেলি বউ। আমি আর আমার মধ্যে থাকি না, আমি তোমাতেই হারিয়ে যাই। ওই মায়ায় ভরা চোখ দুটোর গভীরতায় আমি ডুবে যাই। তোমার ওই পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ মুখশ্রী দেখলে আমার ইচ্ছে করে তোমাকে নিজের সাথে মিশিয়ে ফেলি। এই হালকা সাজেও তোমাকে অপরূপা লাগছে বউ। আমি কিভাবে নিজেকে সামলাই বলো? নিহিন মুগ্ধ হয়ে মাহিরের কথা শুনছে। এই লোকটার এত রোমান্টিক তার আগে জানা ছিল না। এই যে মাহিরের অন্য একটা রূপ দেখছে সে। অপলক তাকিয়ে থাকে মাহিরের দিকে। শুভ্র পাঞ্জাবিতে মাহিরকে অসম্ভব সুন্দর লাগছে। সে মনে মনে বলতে থাকে, এটা আমার জামাই, আমার জামাইটা এত সুন্দর। মাহির নিহিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচায়। নিহিন হুট করেই তাকে জড়িয়ে ধরে। মাহিরও তার প্রিয়তমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মাহির বলে, শুনছো আমার হার্টবিট কত তীব্র গতিতে চলছে তোমায় জড়িয়ে ধরে? কিন্তু আপনি আমাকে তুমি করে বলছেন কেন? নিজের বউকে কেউ তুই তুকারি করে? আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি তোমাকে তুই তুকারি করলে এটা কেমন দেখায়? আর আমি আগেই ঠিক করে রেখেছিলাম বিয়ের পর তোমাকে তুমি করেই বলবো, আর তুমিও আমাকে তুমি করেই বলবে, বুঝেছো? এবার আপনি যান। কেউ এসে দরজা বন্ধ দেখলে কি ভাববে? আমি আমার বিয়ে করা বউয়ের সাথে আছি, তাতে কে কি ভাববে? ভাবলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার এখন আমার বউকে লাগবে। মাহিরের মুখে বউ সম্বোধনটা শুনে নিহির এমন মন প্রশান্তিতে ভরে যাচ্ছে, তার এখনো বিশ্বাস হচ্ছে না সে এখন মাহিরের অর্ধাঙ্গিনী। এই মানুষটার আজ থেকে একান্তই তার। আজ থেকে এই মানুষটার ওপর তার পূর্ণ অধিকার রয়েছে। তাই যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। নিহি পাখি। মাহিরের এই ডাকটা শুনলে প্রতিবারই তার হৃদস্পন্দন বেড়ে যায়। এই নিহি পাখি ডাকটা তাকে দুর্বল করে দেওয়ার জন্যই যথেষ্ট। এই নিহি পাখি। জি। আজ দ্বিতীয়বারের মতো আমার গালে তোমার অদর ছুঁয়ে দেবে প্লিজ? মাহিরের কথা শুনে নিহিন মাথা তুলে অবাক চোখে তাকায় মাহিরের দিকে। কি দেখছো? তার মানে আপনি সেদিন জেগেছিলেন? জি ম্যাডাম, ভাগ্যিস সেদিন ঘুমের অভিনয় করেছিলাম, না হলে কি এই মূল্যবান জিনিসটা পাওয়া হতো? মাহিরের কথা শুনে নিহিন লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। মাহির তার হাত দুটো সরিয়ে দিয়ে বলে, ইস, লজ্জা পেলে যে আমার বউকে এতটা সুন্দর লাগে জানলে তো আমি প্রতি মুহূর্তেই লজ্জা দিতাম। ব্যাপার না, আজ থেকে সব হবে। এবার আমার চাওয়াটা পূরণ করো দেখি। পূরণ করব একটা শর্তে। কি শর্ত আবার? ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। পরে আবার উল্টে যাবেন না তো? সেটা তো তোমার শর্তের উপর ডিপেন্ড করছে। তাহলে তো হবে না। আচ্ছা বাবা, রাজি। এবার দাও প্লিজ।